নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স নিয়ে নতুন কিছু আপডেট তোমরা অনেকেই জানতে চাইছিলে, তো সেইভাবে বড় কোনো আপডেট তো নেই, বাট একটা আপডেট আছে, একটা খুশির আপডেট আছে যেটা তোমাদেরকে দিতে পারি। যেরকম খবর শোনা যাচ্ছে বা যেরকম মোটামুটি রিউমার্সও ঘুরছে, তো সেখানে কিন্তু এটা এক্সপেক্ট করতে পারো যে অজিঙ্ক্য রাহানে সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে লাস্ট ম্যাচ সম্ভবত খেলে ফেলেছে। অ্যাজ এ ক্যাপ্টেন তো বটেই, অ্যাজ এ প্লেয়ারও হয়তো পরের বছর আমরা অজিঙ্ক্য রাহানেকে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে পাবো না। এই বছর থেকে বা লাস্ট 2 বছরের তুলনায় পরের বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা এই বিষয়টা এক্সপেক্ট করতে পারো। আসলে অজিঙ্ক্য রাহানে খুব বাজেভাবে এক্সপোজ হয়ে গিয়েছে এবং 2025-এর পর হয়তো অজিঙ্ক্য রাহানেকে এই বছরও ক্যাপ্টেন রাখা কলকাতার একদমই উচিত ছিল না। তবে তারপরও অভিষেক নায়ারের মতো মানুষজন সেই রিস্কটা নিয়েছিল এবং সেটার ফলও কেকেআর পেয়েছে। রাহানের ব্যাট থেকে দুটোই ঠিকঠাক ইনিংস এসেছে, তবে সেগুলো ম্যাচ উইনিং ইনিংস নয়। ব্যাপারটা হচ্ছে কি, অজিঙ্ক্য রাহানে সে 2022 সাল পর্যন্ত একজন বিলো অ্যাভারেজ টি-20 প্লেয়ার ছিল। ট্যালেন্ট তো প্রচুর ছিল, বাট টি-20তে সেই ব্যাপারটা তার মধ্যে ছিল না, সেই পাওয়ার গেমটা তার মধ্যে ছিল না। তবে হঠাৎ করে 2023 সালে সিএসকের জার্সিতে আমরা অজিঙ্ক্য রাহানেকে দারুণ খেলতে দেখি। এখন অবধি তার আইপিএলের সেরা মরশুম। তবে হয়তো সেই সময় পর্যন্ত মানুষজন রাহানেকে সিরিয়াস নিত না এবং হঠাৎ করে রাহানে প্রথম দিকের একটা দুটো ম্যাচে ভালো খেলে দিয়েছে, সেটাকেও সিরিয়াসলি নেয়নি এবং তারপর হয়তো সেভাবে প্ল্যানিং হয়নি রাহানের এগেনস্টে, যেখানে রাহানে রান করে দিয়েছিল। তবে তার পরের বছর আবার রাহানে কিছুটা এক্সপোজ হয়ে যায় এবং সেখানে মহেন্দ্র সিং ধোনির মতো মানুষ যেখানে সিএসকের ক্যাম্পে আছে, সে বুঝতে পারে যে রাহানের ভালো মরশুম গিয়েছে। 2023 সালের সিএসকের আইপিএল জয়ের পেছনে রাহানের একটা বড় ভূমিকা ছিল, বাট রাহানের যেটা উইকনেস সেটা টিমেরা আস্তে আস্তে ধরতে পারছে। সেখানে 2023-এর আইপিএলে অলমোস্ট 33-এর কাছাকাছি অ্যাভারেজ 173-এর স্ট্রাইক রেট নিয়ে খেলার পরেও 2024 সালের আইপিএলে ব্যর্থ হবার পর রাহানেকে কিন্তু সিএসকে ছেড়ে দেয়। তারা কিন্তু রাহানেকে আর বিডও করেনি, আনসোল্ড যাচ্ছিল রাহানে, এবং সেখানেই কলকাতা আসে রাহানেকে উদ্ধার করতে। রাহানেকে তো দলে নেয়ই নেয়, তার সঙ্গে রাহানেকে বানিয়ে দেয় ক্যাপ্টেন। পুরো টিমের কনস্ট্রাকশনটা ওখানেই কলকাতা নষ্ট হয়ে যায়। একটা টিমের টিম কনস্ট্রাকশন মেন। একটা টিমের 4টে বড় বড় প্লেয়ার থাকলেই সেই টিমটা ভালো করবে সেটা না, টিমের কি রিকোয়ারমেন্ট সেটা মেন। এবং সেখানে রাহানেকে নিয়ে আসতে গিয়ে, তাকে টপ 3-তে ফিট করতে গিয়ে ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার যে টপ 3-তে অনেক বেশি ইম্প্যাক্ট দিতে পারতো, তাকে 4-5-এ ব্যাট করিয়েছে, যেটা তার জন্য খুব একটা বেটার যায়নি। এবং তারপরও রাহানে ঠিকঠাক নিজের 3 নম্বর পজিশনে ব্যাট করেছে, যখন বল সুইং হওয়া বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে কিছুটা ভালো ব্যাটিং করে দিয়েছিল। 35-এর ওপর অ্যাভারেজ ছিল, 147-এর স্ট্রাইক রেট ছিল, খুব খারাপ নয়। তো সেখানে কলকাতা আবারও একটা মরশুম তাকে নিয়ে রিস্ক নেয় এবং আবারও তাকে ক্যাপ্টেন রাখে, যেটা আরও বড় ভুল। এবং রাহানের যেটা খেলা সেটা হচ্ছে যে মিডল স্ট্যাম্পে মোটামুটি বল আসবে, একটু জোরে বল হবে, সেটাকে সে লেগ সাইডের বাউন্ডারিতে আর নয়তো মিড অন উই সাইডে মারবে। দেখবে রাহানের কিন্তু অফ সাইডে তুমি অত ভালো শট দেখতে পাবে না যতটা সে লেগ সাইডে আর কি ব্যাট ঘুরিয়ে স্লক করছে। তো সেখানে দাঁড়িয়ে আবারও একটা মরশুম যেখানে রাহানের স্ট্রাইক রেট 125, অ্যাভারেজ 30 হলেও সেটা খুব একটা দলের কাজে আসেনি। এবং সেই জায়গাতে মোটামুটি হাফ আইপিএলের পরই শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের টপ ম্যানেজমেন্ট, তারা কিন্তু কোচ ক্যাপ্টেন দুজনের উপরই অখুশি ছিল। টপ ম্যানেজমেন্ট মানে সেটা শাহরুখ খানের মতো কাউকেই এক্সপেক্ট করতে পারো, যারা কিন্তু হাফ আইপিএলের পরই রাহানেকে সরিয়ে দেবার মতামত দিয়ে দিয়েছিল। বাট কলকাতার ব্যাপারটা হচ্ছে, কলকাতা একটু বেশি ভালো দেখাতে যায় যে ঠিক আছে এই মরশুমটায় আর বেশি কিছু এক্সপেকটেশন নেই, তো ড্রেসিং রুম খারাপ করে লাভ নেই, যদি ক্যাপ্টেন নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় সেখানে আমরা চেঞ্জ করব। যেরকমটা আমরা দীনেশ কার্তিকের সময় দেখেছিলাম, দীনেশ কার্তিক নিজে থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, কলকাতা ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছিল। বাট রাহানে তো আবার ওই টাইপের নয়, রাহানের ইগো বেশি। রাহানে বলছে দলের খারাপ সময় আমি দলের সাথ ছেড়ে চলে যাব, ওরকম সেলফিশ আমি নই। বা কি সুন্দর কথা। তো কলকাতার মাঝপথে তোমার ক্যাপ্টেন চেঞ্জ করতে চায়নি, যেটা গত বছরও হয়েছিল। গত বছরও চন্দ্রকান্ত পণ্ডিতকে তারা হাফ আইপিএলের পরে সিদ্ধান্ত নিয়েছিল সরিয়ে দেবে, অভিষেক নায়ারকে সেই জন্যই নিয়ে এসেছিল। বাট তারা অপেক্ষা করছিল আইপিএলটা শেষ হোক, তারপর আমরা চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে অভিষেক নায়ারকে নতুন মরশুম থেকে দায়িত্ব দেবো, মাঝপথে সরিয়ে দেবো না, যেটা একটু অপমানজনক হতে পারে তার জন্য। সেম এইবারও রাহানেকে নিয়ে সেটাই সিদ্ধান্ত নিয়েছিল এবং রাহানেকে পরের বছর দেখতে পাবে না অ্যাজ এ ক্যাপ্টেন, এবং সম্ভবত অ্যাজ এ প্লেয়ারও সেটাই এক্সপেক্ট করতে পারো। তবে হয়তো অভিষেক নায়ার নিজের চাকরিটা বাঁচিয়ে ফেলবে সেকেন্ড হাফে কিছুটা কামব্যাক করানোর জন্য। কারণ যদি আমরা দেখি যে সেন ওয়াটসন কি বলছে, আমরা প্রথম দিকে বুঝতে পারছিলাম না কোন প্লেয়ারটা কোন রোলে ফিট করবে, একটু টাইম লেগেছে এবং সেটা আমরা বুঝতে পেরেছি বলেই সেকেন্ড হাফে কামব্যাক করেছে। তো এইসব ব্যাপার স্যাপার যদি রিভিউ মিটিংয়ে দেখে যে ঠিক আছে সেকেন্ড হাফে কামব্যাক করেছে এবং 1 বছর বাদে
আবার মেগা অকশন আছে, তো আর একটা বছর এই ম্যানেজমেন্টকে দেওয়া হোক, আর একটা বছর তাদের সুযোগ দেওয়া হোক, যদি না পারে মেগা অকশনের আগে আমরা নতুন ম্যানেজমেন্টের সঙ্গে যাব, সেই ভাবনা চিন্তায় গেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আরও একটা বছর অভিষেক নায়ারকে কিন্তু হেড কোচের পদে রাখতে পারে। এবং আমার অ্যাকচুয়ালি অভিষেক নায়ারকে অ্যাজ এ হেড কোচ দেখতে প্রবলেম নেই, ঠিক আছে তুমি হেড কোচ থাকো, অ্যাজ এ কোচ কিন্তু অভিষেক নায়ার যথেষ্ট ভালো, সেই নিয়ে সন্দেহ নেই। প্লেয়ারদের সঙ্গে কাজ করা, প্লেয়ারদের ভুল ত্রুটিগুলো দেখা, তাদের বিশেষ করে ব্যাটিং টেকনিক ইমপ্রুভ করা, সেই জায়গাতে অভিষেক নায়ার অনেক প্লেয়ারের সঙ্গে অনেক ভালো কাজ করেছে। অভিষেক নায়ারের প্রবলেমটা হচ্ছে তার স্ট্র্যাটেজি খুব একটা ভালো নয়। তো যেমনটা 2024 সালে ছিল যে চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ ছিল, সেরকমই যদি 2027 সালে অভিষেক নায়ার হেড কোচ থাকুক, বাট টিমের স্ট্র্যাটেজিটা অন্য কেউ বানাক, অন্য কাউকে নিয়ে আসুক যার ব্রেনটা শার্প, সেটা কলকাতার জন্য বেটার হবে। যেমন ইয়ন মর্গানের মতো একজন পারফেক্ট চয়েস হতে পারে। ইয়ন মর্গান এলে কি সে কলকাতাকে ভালোবাসে, এবং আমরা 2021-এর IPL-এ দেখেছিলাম যে ইয়ন মর্গানের ব্যাটাতে কিন্তু অত বেশি রান আসেনি, বাট তার স্ট্র্যাটেজি, তার ক্যাপ্টেন্সিতে সে কিন্তু অনেকটাই দলকে হেল্প করেছিল ফাইনাল অবধি যাবার জন্য। এবং নাথান লিমনের সঙ্গে দারুণ কম্বিনেশন কিন্তু আমরা ইয়ন মর্গানের দেখেছি, সে ডেটাগুলোকে খুব ভালো ইউজ করে প্লেয়ারদের এগেনস্টে প্ল্যানিংয়ের জন্য। আর এদিকে আমাদের ক্যাপ্টেন রাহানে বলছে যে সব ডেটা ফেটা আমি বিশ্বাস করি না। মানে ভাবতে পারছো, একটা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, যে ইংল্যান্ডের হোয়াইট বল ক্রিকেটের চরিত্র পাল্টে দিয়েছিল, ইয়ন মর্গান, সে ডেটার ওপর এত বেশি ডিপেন্ড করে থাকে। আর রাহানের মতো একজন বলছে আমি ডেটা ফেটা মানি না, অথচ নাথান লিমনের মতো একজন কলকাতা দলে আছে যাকে যদি কলকাতা ইউজ করতো অনেক বেটার স্ট্র্যাটেজি বানাতে পারতো। তো মর্গ্যানের মতো একজন এলে সেটা অবশ্যই সম্ভব, বাট মর্গ্যান কি নিজে আসতে চায়? কেকেআর তাকে কিন্তু এই বছরের আগে সম্ভবত অ্যাপ্রোচ করেছিল, মর্গ্যান কিন্তু আসতে অতটা ইন্টারেস্ট দেখায়নি, এটা একটা প্রবলেম। মর্গ্যান অ্যাকচুয়ালি ওই মাস তিনেকের জন্য দায়িত্ব নিতে খুব একটা রাজি নয়, সে একটু ফ্যামিলি টাইম, মাঝে মধ্যে IPL-এ কমেন্ট্রি করে টাকা পয়সা পেয়ে যায়, সেটা নিয়েই খুশি ছিল। আবারও অ্যাপ্রোচ করে দেখতে পারে মেন্টর পদের জন্য, যে ঠিক আছে অভিষেক নায়ার হেড কোচ থাকুক, মর্গ্যান মেন্টর হিসেবে আসুক, ব্রাভোকে সরিয়ে দিক এবং মর্গ্যান তোমার স্ট্র্যাটেজি বানাক। আর যদি মনে করে যে ব্রাভোর সঙ্গে আরও 1 বছরের কন্ট্রাক্ট আছে, ঠিক আছে ব্রাভোকে মেন্টর রাখুক, অসুবিধা নেই, সে বোলারদের ব্যাপারটা দেখবে। মর্গ্যানকে টেকনিক্যাল ডিরেক্টর এই টাইপের কোনো একটা রোলে নিয়ে আসতে পারে স্ট্র্যাটেজি বানানোর জন্য, যেরকমটা দীনেশ কার্তিক RCB টিমে আছে, মেনলি স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে দীনেশ কার্তিক মতামত দেয়। তো সেটা একটা অপশান হতে পারে। তবে যদি মর্গ্যান না আসতে চায়, অ্যারন ফিঞ্চের মতো একজনকেও অ্যাপ্রোচ করতে পারে। ফিঞ্চেরও কিন্তু ক্রিকেটিং ব্রেনটা ভালো, এবং সেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, সেখানে সেই একটা ভালো কম্বিনেশনও হতে পারে। আর নয়তো ওয়াটসনকে দল বানানোর দায়িত্বটা বেশি করে দিতে পারে, দল চালানোর দায়িত্বটা। অভিষেক নায়ার কোচ হিসেবে থাকুক, প্লেয়ারদের সঙ্গে কাজ করুক, অসুবিধে নেই, স্ট্র্যাটেজি অন্য কাউকে বানাতে হবে। বাট যতক্ষণ না কোনো বড় লেভেলের মুখ আসবে, অভিষেক নায়ারই এই টিমটাকে চালাবে, কারণ প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে তার সম্পর্ক ভালো অনেক দিন আছে। তো সেখানে মর্গ্যানের মতো কেউ না এলে বা গম্ভীরের মতো কেউ না এলে সেই অভিষেক নায়ার দল চালাবে, সেটা একটা বড় নেগেটিভ পয়েন্ট পরের বছরও হয়তো থাকতে চলেছে। একটা পজিটিভ থাকবে যে রাহানেকে সরিয়ে দেবে, বাট দিনের শেষে আমরা অভিষেক নায়ারকেই কোচ হিসেবে হয়তো দেখতে পাবো পরের বছর, যেটা নিয়ে আমার চিন্তা থাকছে। তবে দেখা যাক, বেটার টিম কনস্ট্রাকশন করতে পারলে পরের বছর অ্যাটলিস্ট টপ 4-এ কোয়ালিফাই করা সম্ভব, যেরকম কোর গ্রুপটা কলকাতার আছে আমরা বলতেই পারি। বাকি তোমরা তোমাদের মতামত জানিও, যে যদি দেখো পরের বছর রাহানে নেই বাট অভিষেক নায়ার আছে, তোমরা কতটা খুশি হবে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।